রাঙামাটির লংগদুতে পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে জেএসএস খুন করে নয়নকে, দাবি পরিবারের। প্রশাসনের সহায়তায় চলে তাণ্ডব, অভিযোগ পাহাড়িদের। অর্ধদিবস অবরোধ পালিত। রাস্তা অবরোধ সহ 9 ধরনের অপরাধের শাস্তি 5 বছর থেকে বাড়িয়ে করা হলো 7 বছরের জেল। মন্ত্রিসভায় সংশোধনী আইনের খসড়া অনুমোদন। ঈদে লঞ্চের টিকিট বুকিং শুরু কাল। কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, জানালেন লঞ্চ মালিকরা। এবং তুচ্ছ ঘটনার জেরে বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত শিক্ষক বহিষ্কার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ওয়াহিদা স্বপ্না। পাহাড়ি বাঙালিদের পাল্টাপাল্টি অভিযোগে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি। এতে কয়েকদিনেও রাঙামাটির লংগদুর অস্থিরতা না কেটে বরং জটিল আকার ধারণ করছে। পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে নুরুল ইসলাম নয়নকে জেএসএস সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। অন্যদিকে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে প্রশাসনের সহায়তায় বসতি স্থাপনকারীরা পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ আদিবাসীদের। রাঙামাটির লংগদু থেকে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। নুরুল ইসলাম নয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও মোটরসাইকেল যাত্রী বহনের পাশাপাশি মহেন্দ্র পরিবহনের লাইনম্যান হিসেবেও কাজ করতেন। জেএসএস এর বিভিন্ন সভা সমাবেশে মহেন্দ্র পরিবহনে লোকনায়ককে কেন্দ্র করে স্থানীয়দের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। আমার স্বামীর হত্যা করছে, আমি হত্যার বিচার চাই। জেএসএস এর আরো কিছু লিডার আছে, এদের সাথে প্রায় সময় বেজাল হইতো। এলাকার মানুষ সবাইকে নিরীহভাবে ধরে নিয়ে যাচ্ছে পুলিশেরা, বাসার আশেপাশে কাউকে থাকতে দিচ্ছে না। নয়নকে হত্যার জের ধরে অস্থির হয়ে উঠেছে রাঙ্গামাটির লংগদু উপজেলা। পুড়িয়ে দেওয়া হয় পাহাড়িদের কয়েকশো বসতঘর। রাজনৈতিকভাবে কোণঠাসার পাশাপাশি ভূমির দখল নিতে প্রশাসনের সহযোগিতায় বাঙালিরা তাণ্ডব লীলা চালিয়েছে বলে অভিযোগ করছেন পাহাড়িরা। এখানে কিছু কুচক্রী মহল আছে, কিছু ক্রিমিনাল আছে যা শান্তিকে বিনষ্ট করার জন্য অবশ্যই তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের কাছে স্প্রে ছিল, গান পাউডারের মতো কিছু ছিল বা পেট্রোল ছিল। এগুলো পরিকল্পনা না থাকলে কিন্তু এগুলো আসলে সম্ভব না। তবে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন পার্বত্য অঞ্চলের পরিস্থিতি ঘোলাটে করে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি সন্ত্রাসী গ্রুপ। তারা জানান এসব ঘটনার সাথে প্রশাসনের কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নয়নের ঘটনায় খাগড়াছড়িতে মামলা হয়েছে এবং পরবর্তীতে এখানে যে ঘরবাড়ি ভাঙচুর হয়েছে এই বিষয়ে আমাদের লংগদুতে মামলা হয়েছে। এই মামলা তদন্ত চলছে। এখানকার যে সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি যে রয়েছে, এটাকে ভেস্তে দেওয়ার জন্য কোনো পক্ষের কোনো কুচক্র এখানে সফল হতে দেওয়া যাবে না। উত্তেজনাকর পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে লংগদু এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। কমল দে, সময় সংবাদ, লংগদু, রাঙ্গামাটি। এদিকে লংগদুতে পাহাড়িদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে অর্ধ দিবস অবরোধ পালিত হয়েছে। এ কারণে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ ছিল খাগড়াছড়ি শহরের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। তবে স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটে যান চলাচল। এদিকে রাঙামাটিতেও পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অবরোধে সড়ক পথে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। এ সময় 2 জেলার নৌপথে যোগাযোগও বন্ধ ছিল। রাঙামাটির লংগদুতে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন। দুপুরে লংগদুর 3 টিলা বৌদ্ধবিহার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, সেনাবাহিনীর মাইনি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলিম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান বলেন,
পাহাড়ে শান্তি বজায় রাখতে হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা অমান্যকারীদের সাজা 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর ও অর্থদণ্ডের বিধান রেখে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2000 খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকাল 10টায় জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়। এছাড়া মন্ত্রিসভায় 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবেও ঘোষণা করা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাবনার রূপপুরে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত নিউক্লিয়ার জ্বালানির অবশিষ্ট অংশ বা নিউক্লিয়ার বর্জ্য রাশিয়া নিজেরাই নিয়ে যাবে, এমন চুক্তির অনুস্বাক্ষরেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃসরকার চুক্তিটি শিগগিরই স্বাক্ষর হবে বলেও জানানো হয়। কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করিয়া বা বেআইনি বল প্রয়োগ করিয়া কোন ব্যক্তি বা সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে চাঁদা, সাহায্য বা অন্য কোনো নামে অর্থ বা মালামাল দাবি, আদায় বা অর্জন করা বা অন্য কোনো প্রকার সুযোগ সুবিধা আদায় করা বা আদায়ের চেষ্টা করা, এরকম প্রভিশন আছে 9টা সংশোধনী প্রস্তাব করা হয়েছে। যেটা 5 বছর বিদ্যমান আইনে আছে সেটাকে 7 বছর করার প্রস্তাব করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। একদিন পরও উদ্ধার হয়নি বরিশাল মেডিকেলে মায়ের কোল থেকে চুরি হওয়া নবজাতক, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। বগুড়ার রেজওয়ান নামে 13 বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত শনিবার বগুড়া এরুলিয়া দারুল কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ অবস্থায় শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাইবান্ধা সদর উপজেলার গোঘাট গ্রামের রেজওয়ানকে কিছুদিন আগে বগুড়া এরুলিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করেন তার বাবা রফিকুল ইসলাম। গত শনিবার ক্লাসে এক সহপাঠীর সঙ্গে খুনসুটি করায় শিক্ষক হাফিজুর রহমান রেজওয়ানকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বেধম মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হুজুর মারে লাঠি ভাঙে ফেল দিছে, তারপর হাতে চোখে ঘুষি মারছে, কানে একটা ঘুষি মারছে, ধরে আবার ফির দেওয়ালের সঙ্গে আঘাত লাগাইছে। হাফিজুর রহমান সাহেব উনি শুনিয়ে আমার ছেলেকে আবার এমন ভাবে মারছে যে মারতে মারতে আমার ছেলেকে অজ্ঞান করে ফেলছে। শিশু রেজওয়ান এখন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কিল ঘুষি বা ভোঁতা জখম ছিল তার শরীরে, তো যখন সে ভর্তি হয় প্রাথমিক অবস্থায় রোগীর অবস্থা একটু খারাপ থাকলেও পরবর্তীতে আমরা চিকিৎসা দেওয়ার পরে বর্তমানে রোগীর অবস্থা অনেক অগ্রগতির দিকে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। যে শিক্ষক এই ব্যাপারে যেটা করছে আমরা তাকে সাময়িকভাবে মাদ্রাসা থেকে বরখাস্ত করছি এবং তাকে সর্বোচ্চ যেটা পদক্ষেপ আমাদের নেওয়া লাগবে সেটা আমরা ইনশাআল্লাহ তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। নির্যাতিত রেজওয়ান মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্র। সময় সংবাদ, গাইবান্ধা। নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সরকারের কোনো প্রভাব থাকবে না। আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অহেতুক সংশয়ের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজের পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন সংক্রান্ত কোনো কার্যক্রম মিনিস্ট্রি এখানে সরকারের কোনো হাত থাকবে না। বিএনপির এখানে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে না এসে নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে তারা আবারও ঠেলে দেবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সরকার প্রস্তাবিত বাজেট নিয়ে অনড় অবস্থানে থাকবে। এটা এখান থেকে প্রয়োজনে জনস্বার্থে কিছু কিছু বিষয় বিবেচনা আনবেন। 36 ঘন্টা পার হলেও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে নবজাতকের বাবা। এখনো সন্তানকে ফিরে না পাওয়ায় কান্না থামছে না মা সালমা বেগমের। মাত্র 4 দিন বয়সী ছেলে সন্তানকে হারিয়ে চিন্তিত তিনি।
হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নির্বাক স্বজনরা। এই অবস্থায় শিশুটিকে উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। তবে নবজাতককে মায়ের কোলে ফেরাতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্তান জন্ম দেওয়ার পর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে বেড খালি না থাকায় বারান্দার চিকিৎসাধীন ছিলেন সালমা বেগম। রোববার সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় নবজাতকটিকে চুরি করে দুর্বৃত্তরা। পুলিশের কাছে আমি আবেদন করতেছি যত সম্ভব হোক আমার বাচ্চারা আমার কাছে ফিরিয়ে দিন, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দিন। আমরা যেটা সন্দেহ করতেছি বরগুনায় ওই আমতলার পার যে জায়গাটা, ওই যে মহিলা ছিলেন উনি সম্ভবত বাচ্চাটাকে নিয়েছে। এখন যেহেতু একটা ভিন্ন ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের লোকও যাবে। সন্দেহভাজন যাকে ধরতে তাকে আমরা টিম পাঠিয়েছি, দুটো জায়গায় আমরা দুইটা টিম পাঠিয়েছি। মামলা করার আগেই আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো ফিডব্যাক পাবো আশা করছি। ঝড়ে বিধ্বস্ত ভৈরবের আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার অপসারণের কাজ শেষ হয়নি দীর্ঘ 1 মাসেও। এতে নির্ধারিত সময়ে মেরামত কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত 1 মে রাতে কালবৈশাখী ঝড়ে ভৈরবের কালিকাপুর এলাকার জাতীয় গ্রিড লাইনের টাওয়ারটি বিধ্বস্ত হয়। 4 মাসের মধ্যে বিধ্বস্ত টাওয়ারটি সরিয়ে সেখানে নতুন টাওয়ার নির্মাণ করার কথা জানায় কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ 1 মাসেও ক্ষতিগ্রস্ত টাওয়ারটি সরানোর কাজ শেষ হয়নি। তবে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে খুব শিগগিরই বিধ্বস্ত টাওয়ারটি অপসারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের কাজ আর 7-10 দিনের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে। অরিজিনাল কাজ তারা বাড়ি থেকে এসে করবে, সে টাওয়ারটা আমরা পরিষ্কার করে ফেলছি। এখন তার ফাঁকে কিছু মাল আছে, ওগুলো আমরা পরিষ্কার করতেছি। ওদের যদি ভালো থাকে তাহলে আমাদের কাজ করতে বেশি সময় লাগবে না, আর ওদের যদি এখন খারাপ থাকে তাহলে হয়তো একটু কিছুদিন সময় লাগতে পারে। 15-20 জন কাজ করছে, আর আজকের মধ্যে চলে আসবে আরো 50 থেকে 60 জন। তো আমার টার্গেট আছে 80 থেকে 90 বা 100 জন লোক আমি নিয়োগ করব, যত দ্রুত সম্ভব এটা অপারেশন করব। 16 ঘন্টা পরও শুরু হয়নি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় 470 মেট্রিক টন ক্লিংকার নিয়ে ডুবে যাওয়া কার্গোর উদ্ধার কাজ। গতরাতে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে কার্গোটির তলা ফেটে যাওয়ায় এটি ডুবে যায়। বন্দর কর্তৃপক্ষ জানায় পরশুর চ্যানেলের হারবাড়িয়ায় 4 নম্বর অ্যাঙ্করেজে এমভি সেবা নামে কার্গো জাহাজের সঙ্গে বিদেশি একটি জাহাজের ধাক্কা লাগে। এতে কার্গোর তলা ফেটে যায়। এ সময় কার্গোর মাস্টার দ্রুত সেটি চালিয়ে চ্যানেলের বাইরে চরে নিয়ে যাওয়ার পর সেটি ডুবে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মূল চ্যানেলের বাইরে কার্গোটি ডুবে যাওয়ায় অন্যান্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে এখনো তৎপরতা শুরু হয়নি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মৌলভীবাজারের মনু নদী প্রতিরক্ষা বাঁধের 6টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে পানি ঢুকে প্লাবিত হয়েছে 2টি উপজেলার অন্তত 70টি গ্রাম। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই মনু নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার গ্রামগুলোতে। এর মধ্যে শরীফপুর ইউনিয়নের 20টি, ট্যাংরা ও কামারচক ইউনিয়নের 50টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 32,000 মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ অন্তত 700 হেক্টর জমির ফসল। মনু নদী প্রতিরক্ষা বাঁধ ও হরিপাশা বাজারের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে 60টি পরিবার। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সন্ধ্যার পরটা গিয়ারি পানি বাড়ি বাড়ি আরি ঘরের ভিতর পর্যন্ত পানি ঢুকিয়ারি আমাদের যথেষ্ট ক্ষতি করছে। যা জিনিসপত্র আছে আমার ক্ষতিক্রম হয়েছে, আর রাতটা কি হবার কোনো জিনিস পাইছি না আমার মতন। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, মনু রেলওয়ে ব্রিজের কাছে নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর উপজেলার কুলাউড়া, কুনাগাঁও এবং চাটিকুনাগাঁও, ভোলানগর এই 6টা স্থান দিয়া পানি প্রবেশ করে। তো পানি সমতল স্বাভাবিক হলে, পানি একটু কমলে আমরা বাঁধগুলোর মেরামত কাজের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যার 1 বছরেও মূল আসামি মুসা ধরাছোঁয়ার বাইরে। পাল্টাপাল্টি অভিযোগে তদন্তে নানা মোড়। জুলাইয়ে চার্জশিট দেওয়ার আশা পুলিশের।
ঈদে ঘরমুখ নৌযাত্রীদের লঞ্চের কেবিনের টিকিট বুকিং শুরু হচ্ছে কাল। যাচাই বাছাই শেষে টিকিট বিক্রি শুরু হবে 13 জন। কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। 15 জুন স্টিমারের কেবিন বুকিং শুরু হতে পারে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের টিকিট সাধারণ সময়ই পাওয়া খুব কঠিন, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট যেন অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যাত্রীরা যোগাযোগ শুরু করেন বুকিং কাউন্টারে। তবে মঙ্গলবার থেকে কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়া শুরু হবে বলে জানান লঞ্চ মালিকরা, আর তৃতীয় শ্রেণীর টিকিট দেয়া হবে ভ্রমণের দিন। জমা নেওয়া বুকিং স্লিপগুলো যাচাই বাছাই করা হবে। এরপর 17 রমজান থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি, চলবে 19 রমজান পর্যন্ত। যাত্রীগণের সুবিধার্থে আমরা আমাদের লঞ্চের কেবিনের টিকিট অনলাইনে বিক্রি করি। কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই লঞ্চ মালিক। আমরা নিজস্ব তত্ত্বাবধানে টিকিট বিক্রির ব্যবস্থা করিয়া থাকি, এবারও সেই ব্যবস্থাই থাকবে। বরাবরের মতো সরকার নির্ধারিত মূল্যেই কেবিনের টিকিট বিক্রি হবে। ঈদের এক সপ্তাহ আগে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা। বিআইডব্লিউটিসির স্টিমারের কেবিনের অগ্রিম বুকিং 15 জুন নাগাদ শুরু হতে পারে। এই টিকিট পেতে হলে বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় রকেট রিজার্ভেশন শাখায় যোগাযোগ করতে হবে। এবারিতে ঢাকা বরিশাল রুটে 3টি ডে সার্ভিস সহ মোট 20টি লঞ্চ ও 6টি স্টিমার চলাচল করার কথা রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের 1 বছর হল আজ। এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর নানা তথ্য হার মানিয়েছে সিনেমার কাহিনীকেও। প্রথমে অভিযোগের আঙ্গুল জঙ্গি গোষ্ঠীর দিকে গেলেও পরে খোদ মিতুর স্বামীকেই হত্যাকারী হিসেবে সন্দেহের কথা জানায় পরিবার। এই 1 বছরে কিলিং মিশনে অংশ নেওয়াদের চিহ্নিত করা গেলেও মূল আসামি মুসা এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে তদন্ত কর্মকর্তা বলছেন আগামী জুলাইয়ের মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে। সে দিনের ভেতর 3-4 বার ফোনে কথা বলতো আমার সাথে, কিন্তু এই 1 বছরে আমার বলেও না, ফোন আর দেয় না। মেয়ের কথা বলতে গিয়ে অশ্রু যেন বাঁধ মানতে চাইছিল না মায়ের। জানালেন মেয়েকে তো চিরতরে হারিয়েছেনই, এখন মেয়ের সন্তানদেরও দেখা মেলে না সহজে। মিতুর বাবা মা জানান মিতু হত্যাকাণ্ডের পর বাবুলের পরকীয় সম্পর্কের কথা সামনে এলেও সে এখনো গ্রেফতার না হওয়ায় হতাশ তারা। পুলিশ যাদেরকে এই মামলায় অ্যারেস্ট করছে বা করতে পারে নাই, মূল আসামি বাবুল আক্তার, এলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা পরবর্তীকালে জানতে পারছি যে আসলে তার সাথে বিভিন্ন পরকীয়া প্রেম ছিল। সেই সমস্ত মেয়েদের জিজ্ঞাসাবাদ করা দরকার, প্লাস এই মামলা অ্যারেস্ট করা দরকার। খোঁজ নিয়ে দেখা যায় হত্যাকাণ্ডের পরপরই সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে পুলিশ। এর মধ্যে রাশেদ, শাহজাহান, ওয়াসিম এবং আনোয়ার নামে 4 জন গ্রেফতার হলেও মূল কিলার মুসা এখনো ধরাছোঁয়ার বাইরে। ফলে কিলার মুসা কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করা যাচ্ছে না। তবে পুলিশ বলছে আগামী জুলাইয়ের মধ্যেই মামলার অভিযোগপত্র দেয়া হবে। মুসা নিজে থেকে হত্যাকাণ্ডটি সংগঠন করেছে অথবা অন্য কারো দ্বারা আদিষ্ট হয়ে বা প্ররোচিত হয়ে, সেই জায়গাটাতে আমরা আটকে আছি মুসাকে পাওয়ার জন্য। এই চার্জশিটটাই আমরা চাচ্ছি আর বেশি দিন দেরি না করে হয়তো জুলাই মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে। মিতু হত্যার কয়েক মাসের মাথায় বাবুল আক্তারকে টানা 16 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর নাটকীয়ভাবে চাকরি থেকে ইস্তফা দেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন প্রয়োজনে চার্জশিট দেওয়ার আগে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাকে। বাবুল আক্তার সাহেব এই মামলার বাদী, আমরা বাদীকে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে আবার আমরা ডাকতেও পারি। এদিকে এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে না চাইলেও পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তার টেলিফোনে জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তিনিও। ব্যক্তিগত এটা যে আমি চাই এটা সঠিক হোক আর কি, যেটা আমার সন্তানের মা হারাত সেটা জাস্টিসকে চাই আর কি। গত বছরের 5 জুন চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে মারা যান মিতু। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার আসামি রুহুল আমিন সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা 90 জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার মনকষা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় রুহুল আমিন শিবনগর জঙ্গি আস্তানায় অপারেশন ইগল হান্টে নিহত রফিকুল আলম আবুর শ্বশুর। পুলিশ জঙ্গি আস্তানা ঘেরাওয়ের পর থেকে পলাতক ছিল সে।
এছাড়া গ্রেফতারকৃত আল আমিন 2012 সালে নাচলের জেএমবি সদস্য সালমান হত্যার এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ। দুই ছাত্রীকে হয়রানি, মানসিক নির্যাতন এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইংরেজি বিভাগের শিক্ষক দীপক কুমার সরকারের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি দীপক কুমারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলেও দীর্ঘ 3 মাসে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত দীপক কুমার সরকারকে বরখাস্ত করার দাবি জানান তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা কর্মচারী সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, যারা শিক্ষকদের লাঞ্ছনা করেছে তারা কখনো শিক্ষার্থী হতে পারে না। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রুত বিচার করার দাবি জানান তারা। গত 26 মে এই সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এর প্রেক্ষিতে 28 মে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফেনীর সোনাগাজীতে গ্রামীণ ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার গ্রামীণ ব্যাংকের সোনাগাজীর মঙ্গলকান্দি শাখা ব্যবস্থাপক নুরুল গনিকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেফতার হওয়া 2 জনকে নিয়ে ঘটনার দিন রাতে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযানে যায় পুলিশ। তারা আনন্দীপুর এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে গুলি ছুড়ে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ সহ 5 পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য মূলত আমাদের উপর হামলা করে এবং ওই তাদের গুলিতেই ছিনতাইকারী 2 জনই গুলিবিদ্ধ হয়। আমাদের পুলিশও আহত হয়। আহতদের আমরা তাৎক্ষণিক সদর হাসপাতালে পাঠাই। আমাদের পুলিশ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 2 জন গুলিবিদ্ধ রোগীকে পুলিশ নিয়ে আসে। তাদেরকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিই, কিন্তু তাদের রক্তক্ষরণ বন্ধ না হয় তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন কাপড় ও জুতার দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী ও শান্তা রহমানের নেতৃত্বে নগরীর প্রবর্তক মোড়ে এ অভিযান চালানো হয়। এ সময় কাপড়, জুতা, জুয়েলারি ও শাড়ির দোকানে বিভিন্ন পণ্য ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য আছে কিনা তা যাচাই বাছাই করে দেখেন তারা। প্রাথমিকভাবে সচেতন করা হলেও পরবর্তীতে কোনো অনিয়ম পেলে দোকানীদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। যানজট নিরসনে ময়মনসিংহে অবৈধভাবে চলাচলকারী কয়েক হাজার ইজি বাইক জব্দ করেছে পৌর প্রশাসন। জব্দকৃত ইজি বাইকগুলো রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 3 দিন ধরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে কয়েক হাজার অবৈধ ইজি বাইক জব্দ করা হয়। আগামীকাল ইজি বাইকগুলো 2টি আলাদা রং করে লাইসেন্স সহ মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ঝিনাইদহে বিশেষ অভিযানে 66 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত রাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলা থেকে 30 জন, শৈলকুপা থেকে 11 জন, কালীগঞ্জ থেকে 10 জন, হরিণাকুণ্ড থেকে 7 জন, মহেশপুর থেকে 5 জন এবং কোটচাঁদপুর থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটির লংগদুতে পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে জেএসএস খুন করে নয়নকে, দাবি পরিবারের। প্রশাসনের সহায়তায় চলে তাণ্ডব, অভিযোগ পাহাড়িদের। অর্ধ দিবস অবরোধ পালিত। রাস্তা অবরোধ সহ 9 ধরনের অপরাধের শাস্তি 5 বছর থেকে বাড়িয়ে করা হলো 7 বছরের জেল।
মন্ত্রিসভায় সংশোধনী আইনের খসড়া অনুমোদন। ঈদে লঞ্চের টিকিট বুকিং শুরু কাল। কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, জানালেন লঞ্চ মালিকরা। এবং তুচ্ছ ঘটনার জেরে বগুড়ায় মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।